কাকে দেখলেন? চাঁদের আলোয় এক নারী মূর্তি দেখতে পেলাম। হ্যাঁ, দূর থেকে হাসতে হাসতে এগিয়ে আসছে এই দিকে। আর এগিয়ে আসতে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমি বোধহয় ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাব। রাঙা জবা বড় প্রিয়, তাই গলায় পড়তে চায় সে। কিন্তু যারা তাকে বাধা দেয় শেষে রেগে গিয়ে তাদেরই মাথা কেটে মুন্ডমালা গাঁথতে বসে। কিন্তু তারানাথ থাকতে এমন সর্বনাশ তো চলতে দেওয়া যায় না। তাই মায়ের গলায় কেমন করে পরানো হবেই রক্তজবার মালিকা, জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে, তারানাথ তান্ত্রিক ও রক্তজবার মালিকা। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুরু হচ্ছে তিনি তার কলমে, তারানাথ তান্ত্রিক ও রক্তজবার মালিকা। মঠলেনে সেবারে গেলাম খোলা শুদ্ধ বালিতে ভাজা গরম বাদাম আর টইটুম্বুর রসে ভরা গরম জিলিপি নিয়ে। জাঁকিয়ে শীত পড়ার সঙ্গে সঙ্গে রাসের মেলা একেবারে কানায় কানায় জমে উঠেছে। মেলা ফেরত কিন্নি আর ছেলে মেয়েদের বাড়ি যাওয়ার ট্রামে উঠিয়ে দিয়ে আমি আর কিশোরী তারানাথের ওখানে গেলাম। ঘরে ঢুকতেই দেখি তারানাথ একখানা কাশ্মীরি কাজ করা শাল গায়ে দিয়ে বসে আছে। আমাকে আর কিশোরীকে দেখে বললেন, কি হে, শীত কেমন পড়েছে? কিশোরী বলল, মন্দ নয়, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তারানাথ হেসে বললেন, তা বলতে পারো, তবে এখনো সাত করে আমি গায়ে দিইনি। যেটা এনেছে সেই আমায় পরিয়ে দিয়ে গেছে। তা সে কে? বলতে বলতে আমি বসলাম, সঙ্গে কিশোরীও বসল। রাধা গ্রামের জমিদার গিন্নির নায়েব মশাই এসেছিল। মায়ের কড়া হুকুম, এখনো আমি যেন ব্যবহার করি তাই। ওহো, বেশ কথা বেশ কথা, শুনছি দাঁড়ান, আগে এগুলোর ব্যবস্থা হোক। ও মা, খোলা সমেত বাদাম এনেছো যে! বাহ বাহ, এই খোলা ভেঙে বাদাম বার করে খেতে বড় ভালো লাগে। দাও দাও, আমাকেও দাও। বলেই তারানাথ ঠোঙা দুটো হাতে নিলেন। তারপর চারিকে ডেকে বললেন, চারে চারে, তাড়াতাড়ি আয় মা। একটু পরেই চারি ঘরে এলো। ঠোঙাগুলো মেয়েকে দিয়ে তারানাথ বললেন, এই সবার জন্য নিয়ে আয়। প্রায় সঙ্গে সঙ্গেই চারি ঘরে এসে বাদাম ভাজা আর জিলিপির দুটো রেকাবি রেখে এলো। তারানাথ সবার প্রথম বাদামের খোলা ফাটিয়ে খাওয়া আরম্ভ করলেন। ওই তোমরাও খাও, ওই ঠান্ডা হয়ে যাবে যে। হ্যাঁ খাই, তবে ওই রাধা গ্রামের ব্যাপারটা। তারানাথের হাল হকিকত আমাদের এখন সবই জানা। আজ যখন নায়েব এসেছিলেন, তার মানে কোনো কালে তারানাথও গিয়েছিল সেই গ্রামে। আর এই যাওয়া আসার মধ্যেই একটা গল্প না হয়ে তো যায় না। আমার মনের কথা তারানাথ বুঝলেন, জিলিপি মুখে দিয়ে বললেন, গিয়েছিলাম তো, তবে ভেবে চিনতে নয়। চলতে চলতে গিয়ে পড়েছিলাম সেই গ্রামের কিনারে। গ্রামটা আগাগোড়া বৈষ্ণব বসতি, 24 পরগনার এক গ্রাম। গ্রামের কিনারায় এবং জমিদার বাড়িতে রয়েছে দুটো মন্দির। বাড়িতে রয়েছেন শ্রী রাধিকা আর কিনারার মন্দিরে শ্যামরায়। সে কি আলাদা আলাদা কেন? বললাম আমি। সেখানকার বৈশিষ্ট্যই অমন। মানে কৃষ্ণহীন রাধা কোনো গৃহের দেবী? আগে এমন কথা তো শুনিনি। তাই বলছিলাম যে মানে এমন কি করে হয়? হবে না কেন? শোনো,
স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন তার চেয়েও রাধার নামের মঙ্গলগুণ বেশি। আরে তারা কি দুজন আলাদা? একজনকে স্মরণ করলেই আরেকজন সাড়া দেন। আহা, ওসব কথা থাক ঠাকুরমশাই, আপনি ঘটনাটা বলুন। ব্যস্ত হয়ে বলল কিশোরী। ঘটনাটা বলতে তখনও এমন শীতের দিন। দিন ফুরিয়ে আঁধার হচ্ছে দেখে আমি সামনের গ্রামটির ভিতরে প্রবেশ করতে যাব, এমন সময় দেখি এক সারি লোক বাইরের দিক থেকে ভেতরের দিকে চলে যাচ্ছে। কিছুই নয়, এইসব গায়েগঞ্জের পুরুষ মানুষেরা দিনের বেলা আশেপাশের গ্রামে কাজের সন্ধানে যায়। এখন তারাই ফিরছে, কিন্তু এমন করে কেন? এমন করে মানে? বললাম আমি। হ্যাঁ, আমি নিজে গ্রামের ছেলে, সেখানকার চলা বলা সবই চিনি। তাই বুঝতে পারলাম মানুষগুলো যেন কোনো মতে পালিয়ে যাচ্ছে। ঘরে ফেরার তারা সবারই থাকে, কিন্তু এরা যেন বড্ড তাড়াতাড়ি করছে, প্রায় ছুটে চলে যাচ্ছে সেখান থেকে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, দল ছুট হচ্ছে না কেউ, সবারই ভয় আলাদা হয়ে যাওয়ার। একসঙ্গে চলে যাচ্ছে সবাই, কিন্তু কারোর মুখে একটাও কথা নেই, শুধু পায়ের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই আশেপাশে। এখন আমিও তাদের দেখতে দেখতে কিছুটা চলে এসেছি। হঠাৎ ঘন্টার শব্দ, পাশে তাকিয়ে দেখি ওমা, এই যে একটি মন্দির। এগিয়ে গেলাম সেই দিকে। তখনও অন্ধকার বা প্রকৃতপক্ষে সন্ধে কিন্তু হয়নি। শীতের দিনে বেলা ছোট, কিন্তু তবুও সন্ধে ঘনানোর একটা বিশেষ ক্ষণ থাকে, তা তখনও আসেনি। অথচ ঘন্টা বাজছে কেন? মন্দিরের চৌখাটে এসে দেখি আর এক কাণ্ড। কি দেখলেন আপনি? বললাম আমি। দেখলাম বিগ্রহের সামনে কোনো প্রদীপ বা ধূপ কিছুই জ্বলছে না সেখানে। ঘন্টা বাজানো থামিয়ে পূজারী প্রণাম করলেন। আমি বুঝতে পারলাম তিনি সন্ধ্যা প্রণাম করছেন, কিন্তু এমনভাবে প্রণাম করা শেষ করে তাড়াতাড়ি পূজারী মন্দিরের দরজা বন্ধ করে এখান থেকে চলে যেতে চায়। তার ব্যস্ততা দেখে আমার তাই মনে হলো, নয়তো আমার সাথে ধাক্কাটা লাগতো না। আপনার লাগেনি তো? আসলে ঠিক লক্ষ্য করিনি আপনাকে। কখন এসে দাঁড়িয়েছেন? না না, আমার লাগেনি, কিন্তু আপনি এইভাবে, আপনার কি খুব তাড়া আছে? তাড়া? হ্যাঁ, তাড়া আছে বই কি, তবে শুধু আমার নয়, সবার। আপনারও। মানে? বললাম আমি। পূজারী আমায় বললেন, হ্যাঁ, একটু সরে দাঁড়ান, আমি আগে এই দরজাটা বন্ধ করে দিই। এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক নয়। দেখছেন না, অন্ধকার হয়ে আসছে। আমি তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগে সন্ধে দেখিয়ে বিদায় হচ্ছে এখান থেকে। তার আসার সময় হয়ে গেল যে, আর কি থাকা চলে? সন্ধ্যা আপনি দেখালেন কি করে? গর্ভগৃহে তো একটাও প্রদীপও জ্বলেনি। বললাম তাকে। প্রদীপ? না 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 না, প্রদীপ আর জ্বলে না এখানে। এই গোটা গ্রামে কোথাও এক ফোঁটা আগুনও আর জ্বলে না। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই আলো। সূর্য ডুবলেই সব কালো হয়ে যায়। কথা বলতে বলতে পূজারী হাতের কাজও মিটিয়ে নিলেন। মন্দিরের দরজার কড়াতে চাবি তালা লাগানোই ছিল। এবার সেইটা ভালো করে বন্দোবস্ত করে নিলেন। তারপর হঠাৎই তড়িঘড়ি চলতে লাগলেন। আমি তো অবাক। আরে কথা বলতে বলতে কোথায় যাচ্ছেন ঠাকুর মশাই? আলো জ্বলে না মানে? এ আবার কি ব্যাপার?
পূজারি ভীষণ ঘুরে তাকালেন, বললেন, আপনি আপনি যে দাঁড়িয়ে রইলেন, দেখে তো মনে হচ্ছে বাইরের লোক। এখানে দাঁড়িয়ে থেকে আর বিপদ বাড়াবেন না। আলো জ্বলে না মানে জ্বলে না, সব নিভে যাচ্ছে। আমায় আমায় মাফ করুন, আমি এর বেশি আর কিছু বলতে পারছি না। সময় নেই। কাল সকালে আসবেন, তখন বলবো আপনাকে। জয় মা, জয় মা। আরে আমি এখানে নতুন, আজকের রাতটুকুর মতন একটু আশ্রয় নেব বলেই গ্রামে এসেছিলাম। এখন আপনি যেসব কথা বলছেন তাতে তো আমার কোনো ব্যবস্থাই হবে না। অন্ধকারে অচেনা লোককে কে আর ঠাঁই দেবে বাড়িতে? তাছাড়া সেটা ছিল অমাবস্যার কোটাল। চাঁদ উঠবে ঠিকই, কিন্তু সে আহামরি কিছু নয়। এখন সত্যিই আমার বিপদ হলো, তাই আমিও পূজারীর সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। কিছুটা যাওয়ার পর পাশাপাশি হলাম দুজনে। তারপর তাকে বললাম, এই যে আপনি তো ভারী মজার মানুষ, আমার কথা কানে না নিয়ে চলে আসছেন। বলছেন এখানে বিপদ আছে, অথচ আমার চিন্তা করলেন না। ঠাকুরমশাই, আমাকে আজ রাতের মতন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ দিতে পারেন? আশ্রয়? আমি কোথায় পাবো যে আপনাকে দেব? আমরা সকলেই যে এখন খুব বিপদের মধ্যে আছি। আপনাকে আর এখন নিরাপদে কোথায় পাঠাবো? আপনি বহিরাগত, এমন সময় এসে ঠাঁই চাইছেন। বিপদের মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত হবে না আবার। তাই কি আর বলি, চলুন আমার সঙ্গেই চলুন। কোণে ঘরে কষ্ট করে রাতটা কাটাবেন। কিন্তু আপনি কে? মানে কোথা থেকে হঠাৎ এলেন? বুঝতে পারলাম ব্রাহ্মণ অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। সেই জন্যই প্রশ্ন করার সময় কোনো কথাটা আগে বললে হয় আর কোনটা পরে সেসব গুলিয়ে ফেলছেন। আমি বললাম, আমি ভবঘুরে, ব্রাহ্মণের ঘরের ছেলে। পথিক ঘুরে ঘুরে বেড়াই। রাত বলে একটা ঠাঁই খুঁজছি। গ্রামের ভিতরেই যেতাম, কিন্তু আপনি যা বলছেন। গেলেও কোনো লাভ হতো না, কেউ ঠাঁই দিত না আপনাকে। সকলেরই সদর বন্ধ হয়ে গেছে। যাকে আসুন আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে। একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এলেন তিনি, তার সঙ্গে আমিও। দরমার দরজা ঠেলে নিজেও ঢুকলেন আর আমাকেও বললেন, তাড়াতাড়ি ঢুকে আসুন। তার গলায় একটা ভয়। আমি ঘরে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিলেন আবার। তারপর বললেন, আপনার খুব কষ্ট হবে। অন্ধকারে খেতেও হবে, শুতেও হবে। সেই জন্য আমি ক্ষমা চাইছি। আপনি আমার স্বজাতি, তবুও কোনো যত্নই করতে পারবো না। বড়ই খারাপ লাগছে তাই। আমি বললাম, আপনি এভাবে বলবেন না, বরং আমাকে বলুন গ্রামের এমন অস্বাভাবিক অবস্থা কেন? গোটা গ্রাম অন্ধকার হয়ে আছে কেন? কেন কেউ জানে না? তবে সে বড়ই ভয়ানক, তা সকলেই জানে। মনে হয় তার ইচ্ছা এখানে আলো আসছে না। আজ 5 দিন হলো গ্রামের ভেতর একটা দেশলাই পর্যন্ত জ্বালানো যায়নি। সে কি? তাহলে আপনাদের বাড়ি হাঁড়ি চড়ছে কি করে? চড়ছে না তো। আজ 5 দিন হলো সবাই চিড়ে মুড়ি খেয়ে আছি। কি বলবো, জমিদার বাড়ির গৃহদেবী ভোগ পাননি আজ 5 দিন। শ্যামরায়কে আমিও ছিঁড়ে বাতাসা খেতে দিচ্ছি। কি অনাসৃষ্টি যে হলো! ভয়ে তো অর্ধেক লোক আধমরা হয়ে আছে। খুব বেশি দিন আর কষ্ট করতে হবে না। এমন করে চলতে থাকলে ভয়ই আমরা সবাই মরে যাব। কি বলছেন ঠাকুর মশাই? কি চলছে সব? বললাম আমি। মাথাগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। ভালো মানুষ ঘরে দৌড় দিয়ে শুলো,
কিন্তু পরদিন সূর্য উঠতেই দেখা গেল সে লোক ঘরে নেই। খোঁজ খোঁজ করে মাঠ ঘাট পথের ধারে পাওয়া গেল তাকে। দেহটা আছে, মাথাটা নেই। 4 রাতে 4 জনের মাথা কেটে নিয়ে গেছে। জানি না যাবার কার পালা। মানুষের কাটা মাথা নিয়ে কারই বা কি কাজ হবে তাও জানি না। অনেকে তো গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে, তবে আমার তো আর সে উপায় নেই। যতদিন আয়ু আছে শ্যামরায়কে ছেড়ে যেতে পারবো না। শ্রী রাধিকার সেবা করে এসেছি এতদিন, না মরে তার ছাড়তে পারবো না তো তাদের। ঠাকুর মশাই এই অবধি বলেছেন, ঠিক এই সময় বাইরে একটা শব্দ হলো হঠাৎ। কিসের শব্দ? বলল কিশোরী। মেয়েলি গলায় কেউ যেন হেসে উঠল খিলখিল করে, নারী কণ্ঠ। কিন্তু এমন ভয়ঙ্কর ভাবে সে হাসছে যা শুনে আমার সারা শরীর শক্ত হয়ে উঠল। পূজারীকে বললাম, এই কার গলার হাসি? সে ভয়ে ততক্ষণে বোধহয় কাঁপতে আরম্ভ করেছে। কাঁপা কাঁপা গলায় বলল, তার নাম কেউ জানে না, সে এখানকার লোক নয়। গেল পূর্ণিমায় তাকে এখানে প্রথম দেখেছে বোধ হয়। তারপর থেকে অবশ্য সেভাবে দেখিনি, বুঝেছেন? কিন্তু ওরা দেখেছে, আর ওদের কথা শুনেই মনে হয় এই সে। কারা দেখছে? কি বলছে তারা? আমাকে দয়া করে সব বলুন, আমি শুনতে চাই। পূর্ণিমার দিন জমিদার বাড়ির রাধা মন্দিরে আগে পুজো হয়, তারপর শ্যামরায়কে পুজো দেওয়া হয়। তা তখন বেলা বেশ, পুজোর জোগাড় চলছে, সবই শেষের দিকে। জমিদার গিন্নি পাশে বসে এক মনে মালা গাচ্ছেন। বড় ভক্তিমতী তিনি, তবে তার কপালে ঈশ্বর সুখ লেখেননি। সে যাই হোক, এবার পুজো আরম্ভ করব। এমন সময় কোথা থেকে যেন এক আলু থালু বেশি পাগলি এসে শটাং ঢুকে পড়ল গর্ভগৃহে। তারপর কোনো দিকে না দেখে বউ রানী মায়ের কাছে গিয়ে সে হুলস্থুল আরম্ভ করল। বাবারে, কি ভালো মালা গেঁথেছিস লো, কেমন সুন্দর। তবে নীল রঙের ফুল আমি একদম ভালোবাসি নে। আমার লাল টকটকে জবার মালা চাই। আমাকে এমন একখান আগে গেঁথে দে না, খুব ভালো লাগে আমার অমন মালা পরতে। আমি যা চাইছি তাই দে আমায় তুই, তাহলে তুই যা চেয়েছিস আমিও তাই দেব। কিরে, শুনতে পাচ্ছিস না? তখন থেকে তো আমি একাই বলে যাচ্ছি, অমন ফ্যাল ফ্যাল করে যে চেয়ে থাকছিস। পাগলি নাকি তুই? তখন তো অনেক কথা বললি, কত কাঁদলি, আর এখন চুপটি করে বসে আছিস যে? ডাকার সময় মুখ ফোটে, আর কাছে এলে বুঝি বোবা হয়ে যাস? গৌরানী মা তো অবাক, আমরাও সকলে তাই। মা নীল অপরাজিতার মালা গাঁথছিলেন শ্রী রাধিকার জন্য। এবার কাজ থামিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? আর আমি বা কেন তোমাকে লাল জবার ফুলের মালা দেব? আর তাছাড়া এই গ্রামে তো কোনো জবা ফুলের গাছই নেই। আমায় তুমি ক্ষমা করে দাও। শুনে সেই পাগলি চটে গেল। দিবি না মানে? তুই যে আমায় ডাকলি, আমি তো তাই জন্যই এলুম। এমন করে ডেকে এনে আমায় যে অপমান করবে, আমি তার কাছে আর আসি না, আর তার আমি কোনো কথাও শুনি না। এখনো বলছি, বল আমায়, যা দিবি বলেছিলি তা কি দিবি? না হলে কিন্তু আমি চলে যাব। আমি দেব বলেছি তোমাকে, কিন্তু আমি তো আগে কখনো তোমাকে দেখিনি। বৌমা এইটুকু বলেছেন, এমন সময় ভেতর থেকে বাড়ির সব লোকজন বাইরে বেরিয়ে এলো।
কাছারি বাড়ি খবর চলে গেল। তা শুনে কর্তাও এলেন। বাড়ির বাইরেরও কয়েকজন চেঁচামেচি শুনে ভেতরে ঢুকে এসেছে। কর্তা এই সব দেখে রেগে আগুন হয়ে গেলেন। জমিদার গোমুখনাথ অধিকারী মানুষ ভালো, কিন্তু বড়ই রক্ষণশীল আর গোঁড়া। বাড়ির ভেতর তিনি বাইরের লোক মোটেই পছন্দ করেন না, আর বৌমাকে তো কারোর সামনে আসতেই দেন না। সেখানে কোথাকার এক উটকো পাগলি মন্দিরে ঢুকে বৌমার কাছে গিয়ে এমন করছে, এই দৃশ্য দেখে তিনি তৎক্ষণাৎ দারোয়ানকে ডাকলেন। দারোয়ান, এক্ষুনি এই পাগলিকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও, আর যারা এসে মজা দেখছে বাইরে থেকে তাদেরকেও বাইরে নিয়ে যাও। আমি কি মিথ্যে তোমাদের মায়না দিয়ে রেখেছি? দরজা পার করে কে বাড়িতে ঢুকে যাচ্ছে তোমরা তো কিছুই নজরে রাখছো না যা দেখছি। আগে কর্তামশাই, বিশ্বাস করুন, ও মেয়ে মানুষকে এখানে আসতে আমরা দেখিনি। ও সদর দিয়ে আসেনি, আগে খিড়কি দিয়েও আসেনি, এলে আমি ঢুকতে দিতুম না। তাই নাকি? তবে কি উড়ে উড়ে এসছে? হ্যাঁ, দিনের বেলা নেশা করছো আজকাল? সাবধান, দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তোমাদেরই আগে বিদায় করব আমি। এখন যাও, বিদায় করো এদের। এই মেয়ে, নেমে আয়, নেমে আয় মন্দির থেকে। নেমে আয় বলছি, নিজে আসবি নাকি ধরে আনবো? হ্যাঁ। দারোয়ানরা জোট বেঁধে পাগলিকে শাসায়, কিন্তু পাগলি তো ভয় পাওয়ার পাত্রী নয়। সে তাদের দিকে ঘুরে জোর গলায় বলল, কত বড় বাপের ব্যাটারে তোরা, আমায় ধরে আনবি? আমায় কি আর সবাই ধরতে পারে? আমি নেহাত এই মেয়ে আমায় আসতে বলেছিল তাই এই ছিলুম। তবে এ তো আর কথা রাখলো না, আমি আর কি করব, যার যেমন কপাল। হঠাৎ এসে পড়ে তার কথাবার্তা শুনে আগে থেকে পাগল মনে হয়েছিল, কিন্তু এখন সে যা বলছে তা তো বেশ গোছানো কথাই ভাবছি আমি। এমন সময় জমিদার মশাই তার স্ত্রীর দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, কমলতা, তুমি? এ কোথাকার কি একটা অজাত কুজাতকে নিয়ে বাড়ির ভিতর মন্দিরে ডেকে এনেছো? হ্যাঁ, তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আজ 10 বছর হলো বিয়ে হয়েছে, তবুও নিজের কর্তব্য পালন করতে পারো না। তাও তোমাকে আমি বাড়িতে রেখেছি, কিন্তু আর তো রাখা যাবে না। পুজো হয়ে গেলেই তুমি বেলা থাকতে বাপের বাড়ি রওনা দেবে, আর একাই যাবে। এ বাড়ির কোনো জিনিস তুমি সঙ্গে নেবে না। ভবিষ্যতে আর কোনো দিন তোমার মুখ দেখতে চাই না। কর্তামশাই, কর্তামশাই, আপনি আমার কথা শুনুন, বিশ্বাস করুন, আমি ওকে চিনি না, আমি জানি না ওকে। আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না আপনি। আমি কোথায় যাব বলুন? আপনি তো জানেন আমার বাবা নেই, আমার মা অসুস্থ, একমাত্র ভাই সেও তো শহরে চাকরি করে। আমি কার কাছে যাব? আপনি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না কর্তামশাই, কর্তামশাই। তুমি কেন এলে? আমার কত বড় ক্ষতি হলো তুমি তো তা জানো না। হ্যাঁ কি পোড়া কপাল নিয়ে জন্মেছি, গরিব ঘরের মেয়ে আমি। শুধু গায়ের রং ভালো ছিল বলে এই বাড়ির বউ হয়েছিলাম, কিন্তু বংশের কোনো বাতি আনতে পারিনি। ছেলে মেয়ে কিচ্ছু নয়, তবুও তো এখানেই ছিলাম। কিন্তু আজ যে আমার শ্বশুর বিটের ভাতটাও পুরোলো, এবার আমার কি হবে? হ্যাঁ, কি হবে এবার আমার? কেন 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 এলে তুমি? কেন? তুই বলেছিলি তাই এসেছি, এখন তুই যখন বলছিস তখন আমি চলে যাচ্ছি। কিন্তু রক্ত জবার মালা আমার চাই। রক্ত জবা না আরো কিছু দেখবি? কর্তামশাইকে ডাকবো, তারপর মারতে মারতে তোকে কেমন বিদায় করে দেখবি। বলেই এক চাকর গিয়ে জমিদারের কানে এই কথাটা তুলে দেয়।
জমিদার মশাই পরের মুখে ঝাল খেতে ভালোবাসেন। তিনি আবারও আসেন আর পাগলিকে বলেন, এই কি কি মালার কথা বলছিস তুই? হ্যাঁ, রক্তজবা? হ্যাঁ, জানিস না এই গ্রাম রাধাশ্যামের? এখানে রক্তজবা আসবে কোত্থেকে? পাগলি কোথাকার! কোনো মালা টালা হবে না, ভালোই ভালো বিদায় হয় এখান থেকে। এই এই থাম, তুই আমায় ভয় দেখাচ্ছিস? তোর বউ আমায় ভালোবেসে দেবে বলেছিল, তাই আমি ভালো মুখে চাইছিলাম, কিন্তু তা যখন হলো না, এখন সবাই শুনে রাখ, মালা তো আমি নেবই। তোরা না দিলে আমার মালা আমি জোগাড় করব, এই বলে গেলুম। সর সর এখান থেকে, অনামুখর দল। বলি সেই পাগলি কি বলবো, চোখের সামনেই সবাইকে হটিয়ে তর তর করে মন্দির থেকে নেমে বাড়ির বাইরে চলে গেল। ওদিকে গিন্নিমাও কাঁদতে কাঁদতে মন্দির ছেড়ে চলে গেলেন। সকলেই সরে গেল সামনে থেকে। পুজোর সময় হয়ে আসছে দেখে আমি পুজো আরম্ভ করলাম। পূজারি মানুষ, আমার তো আর চলে যাওয়ার জো নেই। কিন্তু হায় হায়, এই কি কাণ্ড! কি হলো? বললাম আমি। আরে কিছুতেই দেশলাই চলে না। একটার পর একটা বাক্স বদল করি, তবুও চলে না। অবশেষে অনেক চেষ্টা করেও যখন জ্বালানো গেল না, তখন বিনা প্রদীপেই পুজো দিতে হলো। কি বলবো আপনাকে, এমন জীবনে আগে কখনো হয়নি। রাধা মন্দির থেকে বেরিয়ে আমি শ্যামরায়ের কাছে এলাম, সেখানেও সেই একই ব্যাপার, ধূপ দীপ কিচ্ছু জ্বলল না। ক্রমে কথাটা ছড়িয়ে গেল চারপাশে। আবার ওদিক থেকে আর এক রকম কথা ভেসে এলো আমার কানে। কি কথা? প্রশ্ন করলাম তাকে। আরে ঘরের বউ ঝিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ভর দুপুর বেলা হেসেলের উনুন নাকি জ্বলতে জ্বলতে নিভে গেছে নিজে থেকে। হাঁড়িতে হাত সিদ্ধ ভাত তরকারি, অথচ ফের জ্বালানোর চেষ্টা করেও আগুন জ্বালানো যাচ্ছেই না। সবার ঘরে একই ব্যাপার। এবার কি হবে? কি খাবে তারা? আর কি বা খেতে দেবে স্বামীদের পাতে? এই তাদের চিন্তা। তা চিন্তাটা সবারই হলো, কারণ দেখে শুনে বোঝা গেল গোটা গ্রামেরই এক হাল। এমনকি জমিদার বাড়ির হেসেলেও একই ব্যাপার। তেমন করেই দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। বিপদ এগিয়ে এলো আরো। অন্ধকার হলে কুপি জ্বলবে কি করে আগুন ছাড়া? গ্রামের বাইরে গিয়ে নতুন দেশলাই কিনে আনা হলো। গ্রামের বাইরে দোকানে তা জ্বলছে। গ্রামে এসে জ্বালানোর চেষ্টা করার পর দেখা গেল এখানে জ্বলছে না। কি আর করা যাবে? কোনো মতে দিনের আলো থাকতে থাকতেই যে যার খিল দিল ঘরে। আর জমিদার গিন্নি? বললাম আমি। গিন্নিমা তো দুপুর বেলায় বাড়ি ছেড়ে চলে গেছেন। তার না গিয়ে উপায় নেই, কর্তা এক কথার মানুষ। তারপর এমনই আমি একলা ঘরে অন্ধকারে বসে আছি সন্ধেবেলা। হঠাৎ শোনা গেল ওই হাসির আওয়াজটা। প্রচন্ড ভয় পেয়ে গেলাম প্রথমটা। এমন তো আগে কখনো হয়নি। কিন্তু তারপরেই মনে পড়ল, আরে আজ তো পূর্ণিমা, বাইরে আকাশে চাঁদ উঠেছে নিশ্চয়ই। বাইরে গিয়ে দেখি তো কে হাসে। আমি বেরিয়েও গেলাম জানেন, আর গিয়েই দেখলাম তাকে। কাকে দেখলেন? চাঁদের আলোয় এক নারী মূর্তি দেখতে পেলাম। হ্যাঁ, দূর থেকে হাসতে হাসতে এগিয়ে আসছে এই দিকে। আর এগিয়ে আসতে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমি বোধহয় ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাব। সে যে হাতে ধরে আছে একখানা মস্ত বড় খাঁড়া। আমি তো তাকে দেখছি, কিন্তু সে যদি আমায় দেখতে পায় তবে। আমি তাড়াতাড়ি সরে গেলাম। সে এমন অবস্থা, তাকে দেখতেও পাচ্ছি না, আর না দেখলেও যেন থাকতে পারবো না মনে হচ্ছে।
এই এক সারি কলা গাছের আড়াল থেকে নজর রাখলাম তার ওপর। স্পষ্টই দেখছি এবার, চিনি চিনি মনে হচ্ছে, কিন্তু তাও যেন ঠিক চিনতে পারলাম না। তবে মনে হলো তার সে দিগবসনা, আর তার গলায় একখানা যেন কেমন বলয় ঝোলানো আছে, কিন্তু সেটা যে কি তা ঠিক বুঝতে পারলাম না। সে এক মুহূর্ত থেমেই আবার গট গট করে হাঁটতে হাঁটতে গ্রামের ভেতর দিকে চলে গেল। আমিও ভয়ে কাঁপতে কাঁপতে আমার ঘরে চলে এলাম। দৃশ্য দেখে তেরে জ্বর এসেছিল আমার। হে শ্যামরায়, হে রাধারানী, এসব কি হচ্ছে? ও কে? অমন করে কোথায় গেল? আর সেই শুরু। পরদিন সকালে কান্নাকাটি শুনে বাইরে বেরিয়ে দেখি জমিদার বাড়ির এক দারোয়ানের ধড় পাওয়া গেছে বাড়িরই বাগানে, কিন্তু তার মাথা নেই। তার ঘরের দৌড় ভেঙে তাকে বাইরে নিয়ে গেছে কে, কিন্তু কেউ নাকি সেসবের কোনো শব্দই পায়নি। শুধু দারোয়ানের বউ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সবার দিকে, মুখে কোনো কথা নেই। তা দেখে এক গ্রামবাসী গোয়ালা বউ তাকে গিয়ে ধরে বলে, হ্যালা বলি, তোর হলো কি লো? মানুষটারে যে ঘর থেকে টেনে নিয়ে গেল, তা তুই তো সব দেখিয়েছিস, তা তখন আটকাতে পারিসনি? আর এক গ্রামের বউ বললে, আটকাতে না পারিস, চেঁচাতে পারিসনি? কিরে বল, তোকেই বলতে হবে। স্বামী সিঁদুর খুইয়ে বোবা হয়ে থাকিলে চলবে নি। বল বল বলছি, বল। এমন করে সবাই মিলে তাকে চেপে ধরলো যে কি বলবো। শেষে সেই দারোয়ান বউ কেঁদে কেটে একসা হয়ে চিৎকার করে বলল, ওগো, এই আমার কি হলো? সে কি মেয়ে মানুষ, গায়ে কাপড় নাই, এলো চুল, আর হাতে কত বড় কাঁড়া, নাথি মেরে দোরখানা ভেঙে ফেললে। তারপর মানুষটারে এক হাতে টেনে নিয়ে যাচ্ছে। আমি কত কাঁদলুম, কত ডাকলুম, সে শুনলে না। উল্টে আমাকে বললে, তুই এখানেই বসে থাক, কাল সকালে যখন সবাই আসবে তখন তাদের আমার কথা বলবি, আর বলবি আমি আবার আসবো। তুই এখানেই থাক, বিরক্ত করতে আসিস না। সে আমার দিকে আগুন চাহনিতে তাকালো। সেই যে আমি বসেছি, এই তোমরা এসে আমায় ডাকলে। সে কি ঠাকুর মশাই? তবে আর বলছি কি, ভেবে দেখুন এমন কাণ্ড। কেউ তো কিছু ভেবেই পেল না। গোটা দিন খালি গবেষণা করেই কেটে গেল। মুন্ডুহীন ধরটা পুঁতে দেওয়া হয়েছে মাটিতে, শ্মশানে নিয়ে যাবে। সবাই ভাবলো যাক, আপদ চুকল। না, কিন্তু না, আবারও সন্ধে হতেই হাসি শোনা গেল। গ্রামের শেষ দিকে আমি থাকি বলে আমি শুনতে পাই সবার আগে। বুক ঢিপ ঢিপ করে হাসি শুনলে। কি জানি কি হবে, আর হলো তাই। পরদিন আর এক দারোয়ানের ওই একই দশা হলো। এমন করে সদর আর খিড়কি মিলিয়ে 3 দারোয়ান, আর সেই যে চাকরটা কর্তাকে দ্বিতীয়বার কাছারি থেকে ডেকে আনলো, তার নাম ছিল বিপিন। তারও মাথা কাটা ধরটা পাওয়া গেল জমিদার বাড়ির পুকুর পাড়ে। 4 দিন গিয়ে আজ 5 দিন সন্ধে হলো। আর হাসি তো আজ আপনিও শুনলেন। এবারে জানি না কার পালা। আমি অন্ধকারেই উঠে দাঁড়ালাম, পূজারীকে বললাম, আচ্ছা, আমি এক্ষুনি জমিদার বাড়ি যেতে চাই, আপনি আমাকে নিয়ে যাবেন? যদি না যেতে চান তবে আমাকে পথের একটা আন্দাজ দিন, আমি যেভাবে পারি যাওয়ার চেষ্টা করব। সে কি, এইসব কথা শোনার পরও আপনি এমন সময় অন্ধকারে বাইরে যেতে চাইছেন? আপনি কে বলুন তো? বললাম তো পথিক। না 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 না, আপনি তো সাধারণ কেউ নন। হয় আপনি অসাধারণ কেউ, না হয় আপনি খুব বোকা, হয়তো। তার কথা থামিয়ে আমি বললাম, দুটোর মাঝামাঝি কিছু একটা আমি।
বেশি চালাক হলে জীবনে ঠকতে হয়, আর খুব একটা অসাধারণ হয়ে গেলেও বেঁচে থাকার মজাটা নষ্ট হয়ে যায়। ও কথা থাক, আপনি আমায় জমিদার বাড়ির একটা পথ বলে দিন তো। কিন্তু কেন? আপনি সেখানে গিয়ে কি করবেন এখন? আপনাদের জমিদার মশাইয়ের শিরে সংক্রান্তি। তার স্ত্রীও কাছে নেই যে তিনি কোনো মতে অনুনয় বিনয় করে প্রাণটা বাঁচাবে। এখন যা করার আমাকেই করতে হবে, আর সময় নেই। বেশ বেশ, তবে চলুন, আমি নিয়ে যাচ্ছি। যদি কিছু হয় আগে আমার হবে, নয়তো ভগবানের চোখে পাপী হয়ে যাব। আশ্রয় দেওয়ার নাম করে আপনাকে মৃত্যুর মুখে আমি পাঠাতে পারবো না। তারানাথ একটু থামতেই বললাম, তারপর কি হলো? তারানাথ একটু দম নিয়ে বললেন, ঠাকুর মশাইয়ের সঙ্গে ওই জমিদার বাড়ি গেলাম। দেখো, সবে 5 দিন আগে পূর্ণিমা গেছে। এর মধ্যে চাঁদ অতটা মোছার কথা নয় যতটা ওই গ্রামের আকাশ অন্ধকার তখন। সব কিছু দেখে শুনে আমি বুঝতেই পারলাম যে এখানে নতুন একটা কিছু হতে চলেছে, কিন্তু বাধা পাচ্ছে, আর তাই অনর্থ হচ্ছে। এখন জমিদার বাড়ি পৌঁছে বন্ধ দরজায় ঘা দেওয়া শুরু করলাম, কিন্তু দরজা খুলবে কে? কারোর সাহস নেই। তখন আমি বাধ্য হয়েই তন্ত্রের সাহায্য নিলাম। যেখানে সেখানে শক্তি ব্যবহার করা উচিত নয়, কিন্তু তখন দেখলাম আর কোনো উপায় নেই। ঠাকুরমশাই আমার কাণ্ড দেখে থতমত খেয়ে বললেন, কি হলো? দরজাটা খুলে গেল কি করে? করেছি কিছু একটা। এখন আপনি ভিতরে চলুন, আমি অচেনা লোক, আপনি ডাকুন। আপনার গলা পেলে হয়তো জমিদার মশাই বাইরে বেরোবেন। জমিদার মশাই, ও জমিদার মশাই, আমি আপনাদের কুল পুরোহিত সদানন্দ বৈরাগী, দয়া করে একবার বাইরে আসবেন। জমিদার মশাই কুল পুরোহিতের গলা শুনে বাইরে বেরোলেন। অন্ধকারেই বললেন, ঠাকুরমশাই, আপনি এই সময় এসছেন, কিন্তু দরজা খুলে এলেন কি করে? দরজা খুলে দিল কে আপনাকে? আগে পূজারি কিছু বলতে যাচ্ছিলেন, মাঝে আমি বললাম, দরজা খুলে দেয়নি কেউ, তবে সেটা খুলেছে কোনোভাবেই। এখন ও কথা থাক, আপনি আগে আমায় বলুন, এখনই আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে যেতে পারবেন? আর তারপর আমি যা যা বলবো তাই করবেন? দেখুন, ঘন্টা বেজে গেছে, এখন যা বলার তাড়াতাড়ি বলুন। আপনি কে বলুন তো? আপনার গলা শুনে তো ঠিক চেনা মনে হচ্ছে না। এইসব কি বলছেনটা কি? আমি বললাম, আপনার স্ত্রী কেবল এখন আপনার প্রাণটা বাঁচাতে পারেন, নয়তো আগামীকাল এই বাড়ির আশেপাশে কোথাও আপনার ধর খুঁজে পাওয়া যাবে। আর মাথাটার কি হবে তা বুঝতেই পারছেন। তার মানে মামার বাড়ির আবদার নাকি? যা খুশি তাই বললেই হলো একটা? হ্যাঁ, আমি কোথাও যাব না এখান থেকে। আমি দেখলাম এই লোক বড়ই বাঁকা, সহজে কিছু বুঝবে না। অগত্যা আমি তন্ত্রের সাহায্য নিলাম। সেখানে দাঁড়িয়েই চোখে না দেখেও জমিদার মশাইয়ের উপর আমার আধিপত্য বিস্তার করলাম। কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, কে যেন টানছে আমায়। কোথায় চলে যাচ্ছি? কোথায় চলে গেলাম? কোথায় চলে যাচ্ছি? হাত বাড়িয়ে তার হাতটা ধরলাম এবার। তারপর বললাম, ঠাকুরমশাই, আপনি আমাদের সঙ্গে চলুন, আর আমার বিশ্বাস গ্রামের বাইরে নিশ্চয়ই আলো আছে। দুইজন সঙ্গে থাকলে আপনাদের কর্তার প্রাণটা হয়তো এ যাত্রায় বেঁচে যেতেও পারে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, কিন্তু আমি তো কিছুই মানে। সময় হলেই বুঝবেন, এখন চলুন, সময়ের বড় অভাব। জমিদারকে আগেই বশ করেছি, এবার বাইরে এলাম 3 জন। হয়তো অনেকেই অনেক কিছু শুনেছে, কিন্তু সামনে আসেনি কেউ। অন্ধকারে বাইরে বেরিয়েই সদর দরজাটা ওইভাবেই বন্ধ করলাম আবার। তারপর জোরে হাঁটতে শুরু করলাম। জমিদার মশাই আমার বশে চলেছেন, কিন্তু তা বলে তিনি সম্মোহিত হননি। কেবল নিজের উপর থেকে
তার অধিকারটুকু আমি সরিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। জানো, কখনো কখনো জোর খাটানো ভালো। আমরা তো এগিয়ে যাচ্ছি, গ্রামের শেষে এসেছি। এমন সময় আর চলার উপায় রইল না। কেন কি হলো? কিশোরী আর আমি একসঙ্গে বললাম। সামনে এসে দাঁড়িয়েছে এক পাগলি। অন্ধকারে তাকে দেখলেন কি করে? বললাম আমি। সেটাই তো আশ্চর্য, সে যেন নিজে একরাশ আলো। সামনে দাঁড়ানো মাত্র চোখ পরিষ্কার হলো সবার। ঠাকুর মশাই চিৎকার করে উঠলেন, কি এই তো সেই 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 পাগলি, কিন্তু কিন্তু এ এমন ভাবে। জমিদার মশাই পালাতে পারছেন না, কিছু করতেও পারছেন না, কিন্তু চাইছেন। বন্দি অবস্থায় আস্ফালন করছেন। এই সেই পাগলি, এই যে যত নষ্টের গোড়ায় যবে থেকে এসছে তবে থেকে অনর্থ হতে আরম্ভ করেছে। ইচ্ছা করছে এখনই ওকে। থামুন আপনি। জমিদারকে থামিয়ে আমি সেই পাগলির কাছে এগিয়ে গেলাম। যাবেন না ওর কাছে, ও যে। পূজারীর বাধা দেওয়ার কারণ ছিল। সত্যি ভয়ানক তার দর্শন। মাথায় খোলা চুল, দিগবসনা নারী, আর দুটি চোখ যেন জ্বলছে। গলায় রয়েছে ভয়ঙ্কর একরকম বলয়, ঠিক যেরকম শুনেছি আগে, কিন্তু নতুন জিনিস যোগ হয়েছে তার সাথে। কি ছিল জানো? একগুচ্ছ সুতোয় গাঁথা 4টি নরমুণ্ড। ডান হাতে ধরে আছে একখানা মস্ত খাঁড়া, তার শানিত ফলায় চাপ চাপ লাল রক্ত লেগে আছে। মালার মুন্ড কিভাবে সংগ্রহ হচ্ছে তা বুঝতে আর বাকি থাকে না ওই খাঁড়াটা দেখার পর। এইবার আমি বুঝতে পারলাম তার চাওয়া সে কিভাবে মেটাচ্ছে। পঞ্চমুণ্ডের মালা পরার ইচ্ছা তার, আর এক হলেই কোটা পূরণ হয়ে যাবে, কিন্তু তা তো আর হতে দেওয়া যায় না। আমি করজোড়ে বললাম, মা আমি তোমায় চিনতে পেরেছি, অনুরোধ করছি ক্ষমা করো এদেরকে। যে তোমায় না বুঝে অস্বীকার করেছে তাকেও আর একটা সুযোগ দাও। না, এরা পাপী। এদের মুখে এক আর মনে আর এক কথা বলে। নিজে থেকে ডেকে তারপর আবার নিজেই তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সে তো তোমায় চিনতে পারেনি, তাই ভুল করেছে। ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো এদের। এসব কি কথা হচ্ছে ঠাকুরমশাই? উনি কি পাগল? জমিদার গোলকনাথ অধিকারী বিজ্ঞের মতন পূজারীকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, জমিদার মশাই, আমরা সবাই পাগল। স্বয়ং ঈশ্বরেরও পাগল সাজতে ভালো লাগে। দেখুন না জগতেশ্বরী কেমন পাগলি সেজেছেন। তার মানে যাই হোক, এক্ষুনি কথা দিন আজই আপনার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে পারবেন, রাত না পোয়াতে পোয়াতে। তারপর আগামীকাল সকালে তোড়জোড় আরম্ভ করবেন। আসছে অমাবস্যায় আপনার বাড়িতে শক্তি পুজো হবে। না, কখনোই না। আমি একজন বৈষ্ণব, রাধাকৃষ্ণ ছাড়া কাউকেই জানি না, আমি মানি না। আমি বললাম, তাকেও তো ঠিক মতন জানেন না দেখছি, আর জানেন না মূল তত্ত্ব। কৃষ্ণ আর কালী ভিন্ন তো কেউ নয়, অথচ আপনি মানতেই চাইছেন না। শুনবে না, ওরা শুনবে না কোনো কথা, তাই আমি ওদের শাস্তি দিতে বেরিয়েছি। সরে যা, তুই এখনই সরে যা। না মা, না, তুমি শান্ত হও। যারা জেগে থেকে ঘুমায় তাদের ডাকা দরকার। দেখুন জমিদার মশাই সমস্ত বিষয়টাকে, আশা করি দেখার পর আপনি সিদ্ধান্ত বদলাবেন। বলেই আমি তাকে দেখানো আরম্ভ করলাম। চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য। মা গো, আমার তো আর কিচ্ছু চাই না মা, শুধু এমন কেউ একটা আমার কাছে আসুক যার মুখে আমি মা ডাকটা শুনতে পাই।
শ্বশুর বাড়ির মুখটা রাখার একটা উপায় করে দাও মা, একটা উপায় করে দাও। আমার তো কিচ্ছু দেওয়ার নেই তোমায়। আমি আমি একজোড়া রক্ত জবার মালা দেব। আমারটাকে সাড়া দাও না মা, কেউ না আসুক, তুমি এসো আমার কাছে আমার মেয়ে হয়ে। কি এ তো আমার বাড়ি নয়, এ তো একটা পুজো মণ্ডপ। দেবী বিগ্রহের সামনে কোমলতা এসব কি বলছে? ও হ্যাঁ, গত মাসে ও বাপের বাড়ি গিয়েছিল, তাদেরই পাড়ায় কি যেন এক দেবীর পুজো ছিল, সেই দৃশ্য এখানে কি করে দেখছি? হ্যাঁ, কালী পুজোয় গিয়েছিলেন তিনি, ওখানেই ঘটেছে ঘটনাটা। মা তার ডাক শুনেছিলেন, বাড়িতে এসেছিলেন নিজের মালা চাইতে, কারণ ততদিনে আপনি না জানলেও সুসংবাদ এসেছে জীবনে। সে কি? আমি তো কিছুই জানি না, কিন্তু এখন তবে উপায়? আর আপনি যা বলছেন, হ্যাঁ একটা ভোজবাজি হচ্ছে ঠিকই, কিন্তু যা বলছেন সব সত্যি। তা আমি বিশ্বাস করব কি করে বলুন? আমি বললাম তাই তো, আপনি বিশ্বাস করবেন কি করে? বেশ মা, তুমি উপায় বলে দাও। বলেই পিছনে ঘুরলাম আমি। কোথায় কোথায়? কই মা, কোথায় গেলেন মা? মা! তাই তো, সবাই একভাবে দৃশ্য দেখার সময় টেরই পায়নি যে পাগলি কখন অন্তর্হিতা হয়েছেন। জমিদার মশাই হেসে উঠে বললেন, হলো তো, হ্যাঁ সব ছল কোনো মায়াবিনী মায়া করছিল। আর এমন কোনো সংবাদ যদি পাওয়ারই হতো তবে তা আমি পেতাম না। হ্যাঁ, ওসব কিচ্ছু হবে না, যে গেছে সে যাক। না, তা হবে না, আপনাকে গিয়ে তাকে ফিরিয়ে আনতেই হবে, আর তারপর মা যা চান তাই হবে। চলুন। বলে আমি আবারও হাঁটা শুরু করলাম। বাকিরাও আমারই সঙ্গে চলল। এমন করেই আমরা এসে পৌঁছালাম মা কমললতার কাছে। গরিবের জীর্ণ ভিটে, তবে পাগলি দর্শনের পর থেকেই চাঁদের আলোর দেখা পেয়েছিলাম। এখন সেই আলোতেই ভাঙা ঘরের দরজায় দাঁড়ানো গেল। পূজারী ডাকলেন, মা, মা জননী। শেষ রাতে দরজায় অতিথির ডাক শুনে সবচেয়ে বড় কথা, অপ্রত্যাশিতভাবে শ্বশুর ভিটের কুলপুরোহিতের গলা শুনতে পেয়ে তিনি যেভাবে ছিলেন সেভাবেই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলেন। এ কি আপনারা এখানে এই সময়? কর্তামশাই আপনিও? আর ইনি কে? উনি সব যত নষ্টের গোড়া, আমাকে জোর করে এখানে এনেছেন। আপনাকে জোর করে এনেছেন এমনও কেউ আছেন তাহলে? জেনে ভালো লাগলো। বড় মুখ বেড়েছে তোমার কমলতা। দুটো লোকের সামনে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলো কোন সাহসে? না না, আপনি রাগ করবেন না, আমার ভুল হয়ে গেছে। সাহস টাহস কিছু নয়, একখানা খুব জরুরি খবর আপনাকে দেওয়ার ছিল। ভাবছিলাম কি করে দিই। ভালো হয়েছে আপনি এসেছেন। আসুন সকলে, ভিতরে আসুন। আসুন ঠাকুরমশাই, আপনিও আসুন বাবা। বলেই মা ভিতর দিকে সরে দাঁড়ালেন। আমরা যখন হাত পা ধুয়ে দাওয়ায় উঠে বসলাম, তখন ভোরের পাখিরা সব ডাকতে শুরু করেছে। মা কোমললতা স্নান সেরে আমাদের গরম দুধ আর ঘরে কিছু থাকা ফলমূল খেতে দিলেন। কষ্ট করে একটুখানি মুখে দিন। বুঝলাম তিনি তার স্বামীকেই মূলত বললেন কথাটা, যদিও শুনলাম আমরা সবাই। পূজারী বললেন,
কষ্ট কিসের? এ তো বেশ ভালো ব্যবস্থাই হয়েছে মা। হ্যাঁ, মন্দ নয়। এতটা হেঁটে এসে খিদে পেয়েছিল, খেতে তো খারাপ লাগছে না। আমি বললাম, ভালো লাগবার এই তো শুরু। জমিদার মশাই, এবার আপনিও একটু ভালো কথা বলতে শিখুন তাদের সাথে, যাদের সাথে খারাপ ব্যবহার করাটাই অভ্যাস করে ফেলেছেন। তার মানে? আমি কোমললতাকে দেখিয়ে তাকে বললাম, খাওয়ার পর মার কাছে শুনবেন সব। কি মা, আপনি সব বলে কথাটা রাখার ব্যবস্থা করবেন তো? আগে আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? সে বড় শক্ত ঠাইমা, সময় নষ্ট না করে তাড়াতাড়ি মালার পূজা দিয়ে দিন। মা অপেক্ষা করছেন যে। রক্ত জবা বড় ভালোবাসেন কিনা? এইটুকু বলতেই অবাকের চেয়েও অবাক হয়ে আমার দিকে তাকায় জমিদার কিন্নি। তারপর, জবার মালার কথা আপনি কি করে জানলেন বাবা? উনি অনেক কিছুই জানেন। সে থাকো, সব কথা পরে হবে। এখন চলো তো, কি জরুরি খবর শোনাতে চাইছিলে সেটা বলবে। চলো, ওদিকে আবার আজকার কাল ঘটলো কে জানে। বলতে বলতে স্ত্রীকে নিয়ে পাশেরই একটি ঘরের ভিতর চলে যায় জমিদার মশাই। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া শেষ। পূজারি বললেন, সত্যি কথা বটে, ওদিকে না জানি কি হলো। আমি তাকে বললাম, ভাববেন না, নতুন করে আর কারোর মাথা কাটা যায়নি। কারণ কাটা পড়ার মতন মাথার মানুষটাকে নজরে রেখেছি আমি। তার মানে? বললাম আমি। শেষে জানতে পারবে বলেই তারানাথ আবার গল্পে ফিরলেন। ওদিকে স্বামী স্ত্রীতে অনেকক্ষণ কথাবার্তা বলার পর হাসি মুখে বাইরে বেরিয়ে এলেন জমিদার মশাই। তারপর আমাদের কাছে এসে বললেন, আজ যে কত বড় সুখের দিন তার আপনাকে কি বলবো ঠাকুরমশাই। এতদিনের জীবনে সবই ছিল, কিন্তু শুধু এই সংবাদটার অভাবে শান্তি ছিল না সংসারে ঠাকুরমশাই। আসলে বৈষয়িক মানুষ তো, তাই বংশ রক্ষার চিন্তাটা সবার আগে করতে হয়। যাক, এতদিনে এত বছর পর হলেও এবার আমি সত্যিই সুখী হব ঠাকুরমশাই, সত্যিই সুখী হব। কি বলছেন জমিদার মশাই? মা জননী কি তবে? হ্যাঁ ঠাকুরমশাই, তার মানত সফল হয়েছে। সে আমায় এখন তার সেই কথাই জানালো। আর এই যে আপনি এবার সত্যি করে বলুন তো, আপনার আসল পরিচয় কি? এতক্ষণ তো অনেক কথাই বলছেন, অনেক কিছুই করছেন, কিন্তু আমি বুঝতে পারলাম না তার বিন্দু বিসর্গ। এবার আপনি সহজ করে নিজের মুখে সব বুঝিয়ে দিন তো আমায়। বলবো যে আপনি এখন থেকে স্ত্রী আর আগত সন্তান দুজনের প্রতি যত্নশীল হবেন। আর মা কালী নিজে এসে আপনার বাড়ির পবিত্র পায়ের ছাপ ফেলে গেছেন, তাই সেই বাড়িতে তার একটা মন্দির নির্মাণ করবেন। আর যদি পারেন, নিত্য মায়ের পায়ে 2টো করে জবার ফুল দেবেন। দেখবেন তাতে আপনার মঙ্গল বই অমঙ্গল হবে না। জানেন তো, বাঁশি আর ওসি তিনি যাই ধারণ করুক না কেন, ভক্তের প্রতি তিনি সবসময় সদয়। কিন্তু আমি না হয় সবই করব, তার আগে গ্রামটাকে তো বাঁচাতে হবে। প্রতি রাতে যদি একজন করে মানুষের মাথা কাটা পড়ে, তাহলে তো বছর না ঘুরতেই গোটা গ্রামটা শ্মশান হয়ে যাবে ঠাকুরমশাই। সেখানে আর মন্দির করে লাভটা কি হবে? কে পুজো দেবে? এই ঘটনার একটা ভিত না হলে তো কোনো কাজই হাত দেওয়া যাবে না। ঠিক কথা, আপনার চিন্তার যুক্তি আছে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি মায়ের মন্দির বানানোর সিদ্ধান্ত নেন, তবে ওই গ্রামে আর কখনো কোনো দুর্ঘটনা ঘটবে না। তাছাড়া এমনিতেও মাথা কাটা পড়ার বিভীষিকাটা মিলিয়ে গেছে গত রাতেই, নয়তো এতক্ষণে আপনি আর সশরীরে দাঁড়িয়ে থাকতে পারতেন না। কি আপনি এসব কি বলছেন? আকাশ থেকে পড়ে বলে উঠলেন জমিদার গোলকনাথ অধিকারী। আমি শান্ত গলায় তাকে বললাম, ঠিকই বলেছি। সেই যে পাগলিকে দেখলেন, যাকে দেখছিলেন আগের দিন পূর্ণিমায়,
আপনারই বাড়ির রাধা মন্দিরে যাকে দেখেছে আপনার নিহত দারোয়ানের বউ, সে আর কেউ নয়, স্বয়ং মা কালী। মা কোমললতার মিনতিতে তিনি তুষ্ট হয়েছিলেন, তা তো আপনি এখন বুঝতেই পারছেন। নিজের মুখে ইঙ্গিতে সুখবর দিতে গিয়েছিলেন তিনি মায়ের কাছে, আর সেই ইঙ্গিতটাই ছিল রক্ত জবার মালা চাওয়া। আর কেউ বুঝুক না বুঝুক, মা তখন তা বুঝতে পারবেন এমনই ভেবেছিলেন জগৎ জননী। কিন্তু স্বামীর ভয়ে আর সংসারের গঞ্জনায় ইঙ্গিতটা ধরার মতন অবস্থাতেই ছিলেন না মা কোমললতা। ফলে যা হওয়ার তাই হলো, অপমানিত হলেন দেবী। আর তাই তিনি তাকে অপমান করা উঁচু মাথাগুলো কেটে নামিয়ে এনে নিজের মালায় গাঁথতে লেগেছিলেন। তবে পঞ্চমুণ্ড সংগ্রহ হলেই মা ক্ষান্ত হতেন, এই আমার বিশ্বাস। গোটা গ্রামের প্রতি তো আর তার কোনো রাগ নেই যে সবাইকেই তিনি শাস্তি দেবেন। শুধু যাদের প্রতি তার রাগ, তাদেরই অহংকারী ভাঙতে এসেছিলেন। আর সেই তালিকায় সবচেয়ে মূল ব্যক্তি হলেন আপনি। হয়, তবে সবার আগে আমায় না নিয়ে ওদের দিকে কেন গেলেন মা? শুকনো গলায় আতঙ্ক মিশিয়ে আর একটা যুক্তিসম্মত প্রশ্ন করেন জমিদার মশাই। আমি বুঝলাম তিনি সত্যি মানুষটা বৈষয়িক। বললাম, গাছ কাটা কখনো দেখেছেন? প্রথমে কেউ গুড়িটা কাটে না, ডালপালা ছাঁটতে হয় সবার আগে। এও সেই রকম। আপনার মনে ভয় জাগিয়ে তারপর তিনি দেখা দিতেন। গত রাতে আপনারই পালা ছিল। শুনে রাখুন, নেহাত এই পূজারী মশাইয়ের কাছে সমস্ত কথা শুনেছিলাম সময় থাকতে, আর লক্ষ্য করেছিলাম কিসে কি হচ্ছে। কষ্ট হয়েছিল মা কোমললতার জন্য আর তার আগত সন্তানের কথা ভেবে, তাই ছুটে গিয়েছিলাম আপনার কাছে। বুঝলাম, সত্যি সত্যি আমি অপরাধ করে ফেলেছি। আসলে কি জানেন, আজন্মের অভ্যাস তো আমাদের, রক্তে আছে গোঁড়ামি, তাই সহজে একটা নতুন কিছু মানতেই পারি না। কিন্তু এখন পারবো। আপনি যা যা বললেন আমি ঠিক তাই করব। সে না হয় হবে, এখন আগের কাজ আগে করুন। তা কি? বললেন জমিদার মশাই। মা কোমললতাকে নিয়ে এখনই আপনি গ্রামে রওনা দিন। পূজারী মশাই, আপনিও ফিরে যান। শ্রী রাধিকা আর শ্যামরাই অপেক্ষা করছেন, তাদের ভোগ দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তা হবে। তবে শুধু আমরা তিনজন নই, আপনিও আমাদের সঙ্গে যাবেন। আপনি এখনো বলেননি আপনার কথা, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি হলেন অনুঘটক। মায়ে আর পোয়ে মিল ঘটানোর জন্যই আপনি এসছেন, তাই শেষ অবধি থাকতে হবে আপনাকে। আমি আপনাকে ছাড়বো না। এ তো ভারী মুশকিল হলো, বললাম আমি। পথে পথে ঘুরবো বলেই ঘর ছেড়ে বেরিয়েছি। এখন এই গুরু দায়িত্ব পালন করি কি করে বলুন তো? কেন বাবা, না হয় থেকেই গেলেন কটা দিন আমাদের কাছে। সবই যখন মায়ের ইচ্ছে, তখন আপনিও তো তারই অঙ্গ। হ্যাঁ হ্যাঁ, মা জননী একেবারে ঠিক বলেছেন। মন্দির তৈরি হয়ে বিগ্রহ প্রতিষ্ঠা হোক, তারপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করে তবে আপনার ছুটি, বললেন পূজারী। তারপর কি হলো বললাম আমি। তারপর তাই হলো যা মা চেয়েছিলেন। মা কোমললতা তার মাকে ছেড়ে স্বামীর সঙ্গে আবারও শ্বশুরবাড়ি ফিরলেন। গ্রামে এসে খবর পাওয়া গেল আর কোনো অঘটন ঘটেনি। জমিদারি মেজাজে সাধারণের চেয়েও অনেক দ্রুত সব ব্যবস্থায় পাকা হলো। 1 মাস পর শ্রী রাধিকার মন্দিরের পাশেই এক লক্ষণসঙ্গত স্থানে তৈরি করা হলো মা কন্যা কালিকার প্রশস্ত মন্দির। যথার্থ দিনে অমাবস্যা তিথিতে দক্ষিণাচারী মতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করলাম আমি। এখানে মা একটি ছোট মেয়ের রূপেই পূজা পান, কারণ মা কোমললতার প্রার্থনায় তেমনই আভাস ছিল। সমস্ত উপাচার শেষ হওয়ার পর
আমি জমিদার গিন্নি আর স্বয়ং জমিদার মশাইকে ডেকে বললাম, নিন, এবার আপনারা একসঙ্গে মাকে মালাটা পরিয়ে দিন। ততদিনে যদিও জমিদার বাড়ির বাগানে অসংখ্য জবার গাছ লাগানো হয়েছে, কিন্তু সেই দিনকার সেই মালায় সেই সব গাছের ফুল ছিল না। বাইরে থেকে আনা হয়েছিল রাশি রাশি রক্ত জবা। তবুও মাকে দেওয়া কথা রাখা হলো জমিদার গিন্নির। ধুমধাম করে ঢাক ঢোল শাঁখ ঘণ্টা বাজিয়ে মায়ের আরতি হলো। পূজারী মশাই আমার সঙ্গেই ছিলেন। সবশেষে জমিদারের নেমন্তন্ন খেতে আসা সকল গ্রামবাসী পেট ভরে মায়ের প্রসাদ পেয়ে মায়ের নামে ধন্য ধন্য করতে লাগলো। পরদিন সকালে জমিদার মশাই কাছারি বাড়ি যাওয়ার আগে আমি সামনে গিয়ে বললাম, নিন, এখানে আমার কাজ শেষ। এবার আমি পথের মানুষ, পথেই বেরিয়ে যাচ্ছি। কি আর বলবো, যে কটা দিন কাছে থাকলেন তাই আমার সৌভাগ্য। ঠাকুরমশাই, আশীর্বাদ করবেন আমার যেন চৈতন্য হয়। বলে তিনি আমাকে প্রণাম করলেন। আমি বললাম, মায়ের নাম করবেন, তাহলেই হবে। মা কোমললতা কাছেই ছিলেন। তার মাথায় হাত রেখে আমি বললাম, মাগো, চিরসুখী হও। আপনি যখন বলছেন তখন আমি তাই হব। ঠাকুরমশাই, এই যে আপনার প্রণামী। বলে জমিদার গোলকনাথ অধিকারী নিজের হাতে আমায় এক মস্ত বড় চটের থলে এনে দিলেন। আমি সবিস্ময়ে বললাম, ওমা, এত জিনিস আমি নিয়ে যাব কি করে? বেশ তো, আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আমি লোক পাঠিয়ে সব পৌঁছে দেব। কি বলবো তোমাদের, সেই যে ঠিকানা তাদের বলে এসেছি তা 30 বছর হয়ে গেল। লোক পাঠিয়ে পালে পার্বণে আজও অবধি সমান তালে ভেট পৌঁছে দিচ্ছেন তারা। এই পর্যন্ত বলে চুপ করলেন তারানাথ। কিশোরী বলল, তারপর? এই দেখো না, শীত পড়তে না পড়তেই গরম পোশাক এসে হাজির। এমনই হয় পয়লা বৈশাখ, দুর্গাপুজো আর ও বাড়ির কন্যাকালিকার প্রতিষ্ঠা তিথিতে তো রীতিমতো আমায় ধরে নিয়ে যেতে লোক আসে সেখান থেকে। এককালে আমি যেতামও, কিন্তু এখন আর গিয়ে উঠতে পারি না। তাতে মা কোমললতা খুবই দুঃখ পান, কিন্তু আমি বলে পাঠিয়েছি লোকের মুখে, দেখো, তুমি তো দেখছো নিজের চোখে এখন শরীরটা ভাঙতে বসেছে। আরে বাবা, বয়স তো হচ্ছে নাকি? কোথায় কলকাতা আর কোথায় সেই বাঁকুড়া জেলার রাধাগ্রাম। এতটা পথের পরিশ্রম আর সহ্য হয় না গো। মাকে বলো ছেলে তার সঙ্গে সঙ্গেই আছে। আমিও নিত্যদিন আন্নিকে বসে মা কন্যা কালিকার নামে আমার ঘরে ঠাকুরের আসনে রক্ত জবার ফুল দিই। সবই আমার মনে আছে। শরীরটা যেতে পারুক আর নাই পারুক তাতে কি যায় আসে? আত্মাটা তো কেবলই যাতায়াত করতে থাকে, বুঝলে? আগে বেশ কথা, তবে যাও বাপু, এবার নিজে যা বুঝেছ তা সেখানে গিয়ে সকলকে, বিশেষত আমার মা কোমললতাকে ভালো করে বুঝিয়ে বলো, কেমন? আগে সে তো মাথা নেড়ে চলে যায়, তবে তা সেবারের মতো। পরের বার আবারও পেরাপিরি করতে লোক আসে। এই বছর 5 আগে গোলকনাথ অধিকারীর যমজ ছেলে ও মেয়ের একই দিনে বিয়ে ঠিক হওয়ায় জোড়া নিমন্ত্রণ পত্র নিয়ে একেবারে তৈরি হয়ে খোদ জমিদার মশাই আসেন মঠ লেনে নিজের মোটর গাড়ি চেপে। তাকে আর ফেরাতে পারিনি। দিন দশকের জন্য আবার যেতে হলো সেই রাধাগ্রামে। তবে বহুদিন পর গিয়ে দেখলাম বদলে গেছে অনেক কিছুই। যেমন জমিদার বাড়ির পুজো দেখা দেখি আরও অনেক ঘরেই মা কালীর পট পুজো হওয়া শুরু হয়েছে।
সেই পূজারি আর নেই, তিনি বৈকুণ্ঠে গেছেন এই আর কি। ভালো খারাপ সবই আছে, ভালো খারাপ সবই আছে, ভালো খারাপ সবই আছে, জীবনের যা ধর্ম। তবে সেবার গাড়ি চেপে ফিরে আসতে আসতে গ্রামের দুপাশারি বাড়িগুলোর উঠোনে লাল জবায় ভরা গাছগুলো দেখে চোখ জুড়িয়ে গেল। মনে মনে মা কন্যাকালিকাকে বললাম, আহা, তোমার কি মহিমা! সাজবে বলে কতই না ফুল ফুটিয়ে রেখেছ। পড়ো মা, পড়ো, স্বাদ মিটিয়ে মনের সুখে গলায় পড়ে থাকো রক্ত জবার মালা। শুনছিলেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তজবার মালিকা। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী রুদ্র, পূজারী রাজ, পাগলি ও দেবী বর্ণালী, জমিদার গিন্নি সায়ন্তিকা, বনমালী রূপঙ্কর, দারোয়ান ও খিড়কির দারোয়ান সৌমিক, গ্রামের বউ প্রত্যুষা, গোয়ালা বউ কৃষ্ণকলি, দারোয়ান বউ মৌমিতা, জমিদার দেবাজিৎ এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্কব্লেজ ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসেন নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।